নমস্কার, দ্য ডিপ ডাইভে আপনাদের স্বাগত। নমস্কার। আজ আমরা এমন একটা জায়গার গভীরে যাব যার নামটা হয়তো অনেকেরই চেনা, বীরভূমের জয়দেব কেন্দুলি, অজয় নদের ধারে শান্ত একটা গ্রাম। কিন্তু এর শান্ত চেহারার আড়ালে যে কত ইতিহাস, কিংবদন্তি আর বিতর্ক লুকিয়ে আছে তা ভাবলে অবাক হতে হয়। একদম। আমাদের হাতে যে তথ্যসূত্রগুলো আছে সেগুলো আমাদের ইতিহাস, লোককথা আর বাউল গানের এক আশ্চর্য জগতে নিয়ে যাবে। তো আমাদের আজকের লক্ষ্য হল এই জায়গার আসল পরিচয়টা খুঁজে বের করা। আর শুরুতেই একটা বিরাট প্রশ্নচিহ্ন, তাই তো? ঠিক তাই। যার নামে এই পুরো জায়গা, সেই কবি জয়দেব, তিনি আদৌ এখানে জন্মেছিলেন কিনা সেটাই সবচেয়ে বড় রহস্য। চলুন এখান থেকেই শুরু করা যাক। একদম ঠিক জায়গা থেকে শুরু করলেন। এই বিতর্কটাই তো জয়দেব কেন্দুলিকে এত আকর্ষণীয় করে তুলেছে। এটা আসলে শুধু দুটো জায়গার লড়াই নয়। তাহলে এটা কিসের লড়াই? এটা ইতিহাস আর বিশ্বাসের লড়াই। একদিকে আছে পাথুরে প্রমাণ, ঐতিহাসিকদের যুক্তি, আর অন্যদিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা মানুষের একটা গভীর বিশ্বাস। তাহলে গোড়া থেকেই শুরু করি। কবি জয়দেব, আমরা জানি দ্বাদশ শতাব্দীর একজন সংস্কৃত কবি। তার লেখা গীত গোবিন্দ তো ভারতীয় সাহিত্য আর আধ্যাত্মিকতার একটা মাইল ফলক। অবশ্যই। আর স্থানীয় বিশ্বাসটা হল বীরভূমের এই কেন্দুলি গ্রামই তার জন্মভূমি। এখানকার মাটিতেই তিনি বড় হয়েছেন, অজয় নদে স্নান করেছেন, কুণ্ডেশ্বর শিবের পুজো করেছেন। হ্যাঁ, কিন্তু ঠিক এখানেই তো ঐতিহাসিকরা একটা প্রশ্ন তুলে দেন। ঠিক, ঐতিহাসিকদের একটা বড় অংশ মনে করেন জয়দেবের জন্ম আসলে হয়েছিল ওড়িশার পুরীর কাছে কেন্দুলি শাসনে। আর তাদের যুক্তিটা কি? যুক্তিটা বেশ পোক্ত। তারা বলেন কবির জীবনের বেশিরভাগ কাজের সন্ধান তো ওড়িশাতেই পাওয়া যায়, এমনকি জয়দেবের প্রতিষ্ঠিত রাধা মাধবের বিগ্রহ আজও পুরীতে পুজো পায়। আচ্ছা। আর সবচেয়ে বড় কথা, গীত গোবিন্দের সবচেয়ে পুরনো পুঁথিগুলো ওড়িশা বা দক্ষিণ ভারত থেকে মিলেছে। পশ্চিমবঙ্গে এর কোনো প্রাচীন পুঁথি কিন্তু পাওয়া যায়নি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যদি ঐতিহাসিক প্রমাণ ওড়িশার দিকে ইঙ্গিত করে, তাহলে বীরভূমের এই ছোট্ট গ্রামে এত শক্তিশালী একটা লোকবিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম ধরে কি করে টিকে রইল? অসাধারণ একটা প্রশ্ন। শুধু মুখের কথায় তো এত বড় একটা তীর্থক্ষেত্র গড়ে উঠতে পারে না, তাই না? একদমই না। এখানেই লোকবিশ্বাসের শক্তি বা পাওয়ার অফ বিলিফের ভূমিকাটা স্পষ্ট হয়। এর পেছনে অনেকগুলো স্তর আছে। প্রথমত, একটা স্থানীয় পরিচয়। নিজেদের লোক হিসেবে দাবি করা। হ্যাঁ, একজন মহান ব্যক্তিত্বকে নিজেদের বলে দাবি করাটা একটা অঞ্চলের মানুষের সম্মিলিত পরিচয়ের অংশ হয়ে যায়। আর দ্বিতীয়ত, কিংবদন্তির জন্ম। হয়তো জয়দেব কোনো এক সময় এই অঞ্চলে এসেছিলেন, বা তার কোনো শিষ্য হয়তো। ঠিক, হয়তো তার কোনো শিষ্য এখানে তার দর্শন প্রচার করেছিলেন, আর সময়ের সাথে সাথে সেই স্মৃতিটাই ফুলিয়ে ভাপিয়ে জন্মস্থানের গল্পে পরিণত হয়েছে। একটা ছোট স্ফুলিঙ্গ থেকে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিশ্বাসটা। একদম। আর এই বিশ্বাসকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য ধীরে ধীরে নানা প্রতীকও তৈরি হয়েছে। যেমন ধরুন, গ্রামের ওই কুণ্ডেশ্বর শিব মন্দির, যেখানে বলা হয় জয়দেব পুজো করতেন। হ্যাঁ, বা ওই যে একটা বর্গাকার ধ্যান পাথরের কথা বলা হয়, যেটাতে বসে তিনি সাধনা করতেন। এগুলো হয়তো ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, কিন্তু বিশ্বাসের জগতে এগুলোই সবচেয়ে বড় প্রমাণ। আর এই বিশ্বাস যখন রাজকীয় পৃষ্ঠপোষকতা পায়, তখন তো সেটা প্রায় ইতিহাসের সমান মর্যাদা পেয়ে যায়, তাই না? আমি রাধাবিনোদ মন্দিরের কথা বলছি। একদম, এটা একটা টার্নিং পয়েন্ট। ১৬৮৩ সালে বর্ধমানের মহারানী ব্রজকিশোরী যখন এখানে মন্দিরটা তৈরি করালেন, তিনি তার ঐতিহাসিক প্রমাণ খুঁজতে যাননি। তিনি স্থানীয় বিশ্বাসকে সম্মান জানিয়েছিলেন। হ্যাঁ, বর্ধমানের তৎকালীন সভাকবি যুগলকিশোর মুখোপাধ্যায়ের অনুরোধে ঠিক যে জায়গাটাকে মানুষ জয়দেবের ভিটে বলে বিশ্বাস করত, সেখানেই মন্দিরটা তৈরি হল। বিষয়টা অদ্ভুত, তাই না? একদিকে ঐতিহাসিক প্রমাণের অভাব, কিন্তু রাজকীয় পৃষ্ঠপোষকতা সেই অভাবটা পূরণ করে দিচ্ছে। বিশ্বাস কিভাবে ইতিহাসকে নির্মাণ করতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ। অর্থাৎ একটা লোকবিশ্বাসকে কেন্দ্র করে মন্দির তৈরি হলো, ইতিহাসও তৈরি হলো। কিন্তু এই বিশ্বাস বা ইতিহাসকে ছাপিয়েও তো কেন্দুলির আরও বড় পরিচয় আছে। আছেই তো। আমি জয়দেব মেলার কথা বলছি, যা এখন বাউল মেলা নামেই বেশি পরিচিত। এই ইট পাথরের মন্দিরের চেয়েও এই জীবন্ত ঐতিহ্যটাই হয়তো কেন্দুলির আসল পরিচয়। আপনি একেবারে মোক্ষম কথাটা বলেছেন। জয়দেবের জন্মস্থান নিয়ে বিতর্ক হয়তো কোনোদিনও থামবে না, কিন্তু তার স্মৃতিতে যে মেলাটা হয় সেটাই কেন্দুলির প্রাণ। আর এই মেলাটা হয় প্রতি বছর পৌষ সংক্রান্তিতে। হ্যাঁ,
পৌষ সংক্রান্তির দিন অজয় নদের কদম্বখুণ্ডি ঘাগে একটা ডুব দিয়ে এই মেলা শুরু হয়। কিংবদন্তি বলে এই দিনে কবি এখানে স্নান করেছিলেন। ভাবুন, এই একটা ডুব দেওয়াকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ জড়ো হন। কিন্তু এটা তো শুধু একটা মেলা নয়, এর ভেতরে লুকিয়ে আছে একটা গোটা দর্শন। হাজার হাজার বাউল ফকিরের আখড়া বসে। একতারার শব্দে, মরমী গানের সুরে গোটা এলাকাটা যেন অন্য এক জগতে পরিণত হয়। এখানেই ব্যাপারটা আরও আকর্ষণীয় হয়ে উঠছে। এই বাউলরা কারা, তাদের দর্শনটা ঠিক কি যা আজও লক্ষ লক্ষ মানুষকে টানে? বাউল দর্শন আসলে অত্যন্ত গভীর একটা বিষয়। আমরা যেটাকে সহজভাবে বলি মানবতা, প্রকৃতি আর ন্যূনতম জীবনযাপন, তার গভীরে অনেক স্তর আছে। এর মূলে আছে দেহতত্ত্ব। দেহতত্ত্ব? হ্যাঁ, অর্থাৎ এই মানব দেহকেই তারা ব্রহ্মাণ্ডের প্রতীক হিসেবে দেখেন। ঈশ্বর কোনো মন্দিরে বা মসজিদে নেই, তিনি আছেন মানুষের ভেতরেই। তাকেই তারা মনের মানুষ বলেন। মনের মানুষ? হ্যাঁ, এই মনের মানুষের সন্ধানই তাদের সাধনা। তার মানে এটা শুধু গান নয়, একটা সম্পূর্ণ জীবন দর্শন। এই দর্শনের কেন্দ্রেই রয়েছে মনের মানুষের ধারণাটি, যার সন্ধান তারা গানের মাধ্যমে করেন। একদম। আর এই দর্শনটাই তাদের প্রাতিষ্ঠানিক ধর্ম থেকে আলাদা করে দেয়। তাদের গানে আপনি হিন্দু ভক্তি আন্দোলন, সুফিবাদের প্রেম আর বৌদ্ধ সহজিয়া দর্শনের ছাপ পাবেন। সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। ঠিক। এই কারণেই ইউনেস্কো ২০০৫ সালে বাউল গানকে শুধু গান হিসেবে নয়, মাস্টারপিস অব দ্য ওরাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। মানবতার মৌখিক এবং অধরা ঐতিহ্যের শ্রেষ্ঠ নিদর্শন। হ্যাঁ, এটা সঙ্গীতের চেয়েও বেশি কিছু। এটা একটা জীবন্ত ঐতিহ্য। আর জয়দেব মেলা হল এই ঐতিহ্যের সবচেয়ে বড় উৎসব। তথ্যসূত্র বলছে, বাউলরা প্রায় ১ মাস ধরে ১৬০টিরও বেশি অস্থায়ী আশ্রমে বা আখড়ায় থাকেন। এই সময়টা তাদের জন্য কেমন? এটা কি শুধুই গান গাওয়ার উৎসব? না না, এটা তাদের জন্য একটা মহামিলন ক্ষেত্র। বাউলরা তো আসলে পরিব্রাজক সাধক, সারা বছর তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। আচ্ছা। এই মেলা হল তাদের একত্রিত হওয়ার, নিজেদের দর্শন আর অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জায়গা। নতুন শিষ্যরা দীক্ষা নেয়, পুরানো সাধকরা নিজেদের উপলব্ধি নিয়ে আলোচনা করেন। তারা মনে করেন জয়দেবের গীত গোবিন্দের মধ্যে যে প্রেম আর সমর্পণের কথা আছে, সেই মরমী ধারারই তারা উত্তরাধিকারী। একদম। তাই এই মেলা তাদের কাছে তীর্থের সমান। একটা ছবি স্পষ্ট হচ্ছে। একদিকে জয়দেবের বিতর্কিত ইতিহাস, অন্যদিকে বাউলদের এই গভীর আধ্যাত্মিক ঐতিহ্য। কিন্তু ২১ শতকে এসে এই বিশুদ্ধ, প্রায় জাগতিকতাকে প্রত্যাখ্যান করা ঐতিহ্য কি আর আগের মতো আছে? সূত্রগুলো কিন্তু একটা বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। হ্যাঁ, এবং এই পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। মেলার চরিত্র মানে ধীরে ধীরে বদলে যাচ্ছে। কিভাবে বদলাচ্ছে? একটা সময় ছিল যখন এই মেলা ছিল মূলত বাউল আর ফকিরদের সাধনার জায়গা। কিন্তু এখন এর আধ্যাত্মিক আভারের সঙ্গে বাণিজ্যিকরণ ভীষণভাবে মিশে যাচ্ছে। এই বাণিজ্যিকরণের প্রভাবটা ঠিক কেমন? এটা কি শুধু ভিড় বাড়া বা বেশি দোকানপাট বসার মধ্যে সীমাবদ্ধ? না, এর প্রভাব আরও গভীরে। আসল দ্বন্দ্বটা তৈরি হচ্ছে দর্শনের মূলে। বাউলরা গান সাধনার অঙ্গ হিসেবে, তাদের মনের মানুষের সঙ্গে সংযোগের জন্য। কিন্তু যখন সেই গানই একটা পণ্য হয়ে যায়, যখন মঞ্চে ওঠার জন্য বা সিডি বিক্রির জন্য প্রতিযোগিতা শুরু হয়, তখন সাধনা আর ব্যবসার সীমারেখাটা কি বলবে একটু ঝাপসা হয়ে যায়। এর কোনো নির্দিষ্ট উদাহরণ আছে কি সূত্রগুলোতে? হ্যাঁ, একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে যা বেশ ভাবার মতো। ২০০৮ সালের একটা সমীক্ষায় দেখা যায় প্রায় ২,০০০ কীর্তনীয়া দল মেলায় এসেছিল। ২,০০০? হ্যাঁ, এবং তারা প্রায় ২০ মিলিয়ন টাকার চুক্তি পেয়েছিল। কীর্তন অবশ্যই বাংলার সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু জয়দেব মেলার মূল সুরটা তো ছিল বাউলদের। ঠিক। যখন কীর্তনীয়াদের সংখ্যা বাউলদের ছাপিয়ে যেতে শুরু করে এবং অর্থনৈতিক লেনদেনটাই মুখ্য হয়ে ওঠে, তখন মেলার সাংগীতিক চরিত্রটাও বদলে যায়। তার মানে মেলার একটা দ্বৈত চরিত্র তৈরি হচ্ছে। একদিকে আখড়াগুলোতে হয়তো এখনও গভীর সাধনা চলছে, আর অন্যদিকে বড় মঞ্চে বাউল গান একটা পারফরম্যান্স আর্ট হয়ে উঠছে। ঠিক তাই। একই সাথে এটা তো একটা বিশাল গ্রামীণ মেলাও, যেখানে রান্নার সরঞ্জাম থেকে মাছ ধরার জাল পর্যন্ত সবকিছু বিক্রি হয়। ঠিক। এই দ্বৈত চরিত্রটা সবসময় ছিল।
মেলাটা বহু শতাব্দী ধরে গ্রামের সাধারণ মানুষের অর্থনৈতিক চাহিদাও পূরণ করে আসছে, কিন্তু শেষ দশকে এই বাণিজ্যিক দিকটা অনেক বেশি প্রকট হয়েছে। আর এর পেছনে প্রশাসনেরও তো একটা ভূমিকা আছে। অবশ্যই, বিশেষ করে ১৯৯২ সাল থেকে যখন জেলা প্রশাসন মেলার দায়িত্ব নেয়, তারপর থেকে পরিকাঠামোর অনেক উন্নতি হয়েছে। পানীয় জল, আলো, নিরাপত্তার ব্যবস্থা ভালো হওয়ায় পর্যটকদের আনাগোনাও অনেক বেড়েছে। এর ভালো দিকও আছে নিশ্চয়ই। ভালো দিক যেমন আছে, তেমনি মেলার যে স্বতঃস্ফূর্ত মাটির কাছাকাছি থাকা চরিত্রটা, সেটা কিছুটা হলেও নিয়ন্ত্রিত হয়ে পড়ছে। বীরভূমের আরেকটা বিখ্যাত মেলা হল শান্তিনিকেতনের পৌষ মেলা। দুটোই বিরাট উৎসব, কিন্তু তাদের চরিত্র নিশ্চয়ই আলাদা। হ্যাঁ, আকাশ পাতাল তফাত। শান্তিনিকেতনের পৌষ মেলা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মধর্মে দীক্ষা নেওয়ার দিনটিকে কেন্দ্র করে শুরু হয়েছিল। ওটা অনেক বেশি পরিকল্পিত। রবীন্দ্র ভাবনা এবং গ্রামীণ হস্তশিল্পের মিলনক্ষেত্র। একদম। এর একটা শহুরে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর সঙ্গে সংযোগ আছে। অন্যদিকে জয়দেব মেলা অনেক বেশি স্বতঃস্ফূর্ত, মাটির কাছাকাছি, এবং এর কেন্দ্রবিন্দুতে রয়েছে আধ্যাত্মিক সাধনা। এর চরিত্র অনেক বেশি গ্রামীণ এবং লোকায়ত। রবীন্দ্রনাথের কথা যখন উঠলই, তার সঙ্গে কি জয়দেব কেন্দুলির কোনো সরাসরি সংযোগ ছিল? শান্তিনিকেতন তো খুব দূরে নয়। রবীন্দ্রনাথ নিজের কখনো জয়দেব কেন্দুলিতে গিয়েছিলেন কি না তা নিয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই, কিন্তু শান্তিনিকেতনের বহু দিকপাল ব্যক্তি, যেমন আচার্য ক্ষিতিমোহন সেন, শিল্পী নন্দলাল বসু, ভাস্কর রামকিঙ্কর বোয়েজ বা সঙ্গীতজ্ঞ শান্তিদেব ঘোষ, তারা নিয়মিত এই মেলায় আসতেন। আচ্ছা। তারাই প্রথম এই মেলার গুরুত্ব শহুরে শিক্ষিত সমাজের কাছে তুলে ধরেন। তাদের চোখে এই মেলা ছিল বাংলার লোক সংস্কৃতির এক জীবন্ত দলিল। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ালো? পুরো আলোচনাটা এক জায়গায় আনলে মনে হচ্ছে জয়দেব কেন্দুলির পরিচয়টা কোনো একটা নির্দিষ্ট জিনিসে বাধা নেই। একদমই না। এটা একটা শক্তিশালী স্থানীয় বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, যার ঐতিহাসিক ভিত্তি হয়তো নড়বড়ে, কিন্তু তার সাংস্কৃতিক প্রভাব অংশনান। এই মেলা একই সাথে ইউনেস্কো স্বীকৃত এক জীবন্ত ঐতিহ্য, আবার আধুনিক বাণিজ্যিকতার মুখোমুখি হওয়া এক সাংস্কৃতিক উৎসব। এটা যেন কবিতা, আধ্যাত্মিকতা আর গ্রামীণ জীবনের এক জটিল জীবন্ত মিশ্রণ। এবং জয়দেব কেন্দুলির গল্পটাও আমাদের এটাও দেখায় যে সাংস্কৃতিক ঐতিহ্য কোনো মিউজিয়ামে সাজিয়ে রাখা স্থির বস্তু নয়, এটা অনবরত নিজেকে নতুন করে তৈরি করে। ঠিক। ইতিহাস আর কিংবদন্তি, আধ্যাত্মিকতা আর বাস্তবতা, ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে ক্রমাগত সংঘাত আর সমন্বয়ের মাধ্যমেই এর বিবর্তন ঘটে। জয়দেবের জন্মস্থান নিয়ে বিতর্ক হয়তো থাকবে, কিন্তু সেই বিতর্কের ঊর্ধ্বে উঠে কেন্দুলি বাউল সঙ্গীত এবং লোক বিশ্বাসের এক জীবন্ত পীঠস্থানে পরিণত হয়েছে, যা প্রতি বছর নিজেকে নতুন করে খুঁজে পায়। একদম। আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। তথ্যসূত্রগুলোতে বাউলদের ন্যূনতম জীবনযাপন এবং জাগতিকতাকে প্রত্যাখ্যান করা দর্শনের কথা বারবার বলা হয়েছে। আজকের দিনে যখন এই মেলা ক্রমশ বড় হচ্ছে, বাণিজ্যিক প্রভাব বাড়ছে, শিল্পীরা ব্র্যান্ড হয়ে উঠছেন, তখন একটা প্রশ্ন আমাদের ভাবায় যে ঐতিহ্য জাগতিকতাকে প্রত্যাখ্যান করার কথা বলে, সেই ঐতিহ্য কি এই জাগতিকতাকে গ্রহণ করেই টিকে থাকবে, নাকি এই প্রক্রিয়ায় সে তার আত্মাকেই হারিয়ে ফেলবে?